গুড ডে এভরিওয়ান, ওয়েলকাম টু পিআরসি ফাউন্ডেশন। হাউ আর ইউ? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং এর রিডিং 3 পার্ট সি। এই অংশে একটা কবিতা দেওয়া থাকে, বেসিক্যালি যে কবিতাটা সিলেবাসভুক্ত কোনো কবিতা না। এই জন্য এই কবিতাটা পড়ে রিয়েলাইজেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার বাড়িয়ে তোমাকে লিখতে হবে। সো এই বিষয়টা অনেক কঠিন মনে হতে পারে, আসলে কঠিন নয়। তোমরা এক্সাম সেন্টারে এই অংশটা লেখা শুরু করার আগে প্রশ্নগুলো কয়েকবার ভালো করে পড়ে নাও। এরপরে কবিতাটা উইদাউট ট্রান্সলেশন 2-3 বার পড়ো। তারপরে যথাসাধ্য ট্রান্সলেট করার চেষ্টা করো। আর কবি এখানে কবিতা কি বিষয় নিয়ে কথা বলতেছে তার উপর থিঙ্ক করো, প্ল্যানিং করো। প্ল্যানিং করার পর কবিতাটা লেখা শুরু করো। তো আমি এই লেকচারের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিব তোমরা কিভাবে খুব সুন্দর করে এই পার্টের প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারো। তো আজকে আমরা ডব্লিউ.বি. ইয়েটসের একটা কবিতা হোয়েন ইউ আর ওল্ড এই কবিতাটা নিয়ে আলোচনা করব এবং এখান থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে এবং কিভাবে আমরা এগুলো ডেভেলপ করব এর বিস্তারিত আলোচনা করব। তার আগে এখনো যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এখনই সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনে অবশ্যই টিপে দেবে, যাতে যে কোনো লেকচার পাবলিশ হওয়ার পর তুমি হতে পারো সর্বপ্রথম এই লেকচারটা ভিউয়ার। তো আমরা কবিতাটা লাইন বাই লাইন পড়ব এবং ট্রান্সলেট করব আর বিস্তারিতভাবে আলোচনা করব যে কবি এখানে কি বোঝাচ্ছে। এই কবিতাটা 12 লাইনের 3 স্ট্যান্ডার্ড বিশিষ্ট একটা কবিতা। তো এখন আমরা এই কবিতাটা পড়ব। When you are old and grey and full of sleep and nodding by the fire, take down this book and slowly read and dream of the soft look your eyes had once and of their shadows deep. তো এখানে কবি বোঝাচ্ছে যে when you are old and grey, তো কবি এখানে ইউ দ্বারা তার বিলাভেড মুডগণকে বোঝাচ্ছে। তো কবি এখানে বলতেছে when you are old and grey and full of sleep, যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে এবং যখন তোমার চুলগুলো ধূসর হয়ে যাবে, যখন তুমি পূর্ণ ঘুমে নিদ্রাচ্ছন্ন হবে, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যখন তোমার বয়স হয়ে যাবে তখন কি করবে। and nodding by the fire take down this book, nodding by the fire দ্বারা কবি এখানে বোঝাচ্ছে যে শীতের রাত্রে মানুষ যখন আগুনের পাশে বসে থাকে আর তার চেহারাটা কেমন একটা মলিন হয়ে যায়, অর্থাৎ এলোমেলো হয়ে যায়, এভাবে বোঝাচ্ছে যখন তোমার চেহারা এরম হয়ে যাবে তখন তুমি টেক ডাউন দিস বুক, এই বইটা নাও। অর্থাৎ কবি যে বইটা লিখেছে, অর্থাৎ যে কবিতাটা লিখেছে এই কবিতাটাকে পড়তে বলতেছে। অ্যান্ড স্লোলি রিড, এবং এই কবিতাটা তুমি পড়ো। অ্যান্ড ড্রিম অফ সফট লুক ইউর আইস হ্যাড ওয়ান্স and of their shadows deep, অর্থাৎ কবি এখানে বোঝাচ্ছে যে এই কবিতাটা যখন তুমি পড়বে তখন এই কবিতা তোমাকে মনে করে দিবে বা তখন তোমার মনে হবে যে যৌবনে তুমি কতটা সুন্দর ছিলে, তোমার চেহারাটা কত সুন্দর ছিল, তোমার চোখগুলো কেমন ডিপ ছিল, এটা বোঝাচ্ছে। অর্থাৎ এই কবিতা পড়ার পর তুমি তোমার ইউথের সকল স্মৃতি মনে করতে পারবে। এখানে কবি তার বিলাভেডকে এটা বোঝাচ্ছে। তো এরপরের স্টেজে কবি কি বলছে আমরা দেখি। হাউ মেনি লাভড your moment of glad grace and loved your beauty with love false or true, but once man loved the pilgrim soil in you and loved the sorrow of your changing face. তো এখানে কবি বোঝাচ্ছে how many loved your moment of glad grace, অর্থাৎ যৌবনে তোমাকে সকলেই ভালোবাসতো, তোমার সুখের দিনগুলোতে তোমাকে সকলেই ভালোবাসতো, তোমার সৌন্দর্য দেখে তোমাকে সকলেই ভালোবাসতো। তারপরে কবি কি বলতেছে, and love your beauty with love false or true, অর্থাৎ তোমাকে তোমার সৌন্দর্য দেখে সকলেই ভালোবাসতো এবং এই ভালোবাসাটা কারো ভালোবাসা ছিল সত্য এবং কারো ভালোবাসা ছিল মিথ্যা। এর পরের লাইনে কবি বলতেছে but one man loved the pilgrim soul in you, কিন্তু এদের মধ্যে একজন ব্যক্তি যে তোমাকে সত্যি ভালোবাসতো, যে তোমাকে সব সময় ভালোবাসতো তার আত্মা থেকে, তার সোল থেকে। তারপরে কবি বলতেছে and love the sorrow of your changing face, অর্থাৎ শুধু সে তোমার সুখের দিনগুলোতেই ভালোবাসেনি, তোমার এখানে কবি বলতেছে চেঞ্জিং ফেস, অর্থাৎ ইয়াং থেকে যখন বৃদ্ধ হয়ে গেছে তারপরেও কবি তাকে ভালোবাসতেছে, অর্থাৎ কবি তোমাকে ভালোবাসতেছে বা ভালোবাসে, এইটা এখানে কবি বোঝাচ্ছে। তো এরপরের স্টেজে কবি বলতেছে and beating down beside the growing bird murmur a little sadly how love feel and
placed upon the mountain overhead and hid his face amid a cloud of star. অর্থাৎ কবি এখানে তার বিলাফেটকে বোঝাচ্ছে যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে এবং বিছানায় শুয়ে থাকবে তখন তোমার নিজের উপর তোমার বিরক্ত আসতে পারে, বিরক্তি প্রকাশ করতে পারো, তখন তোমার মনে হবে যে ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে। এবং এখানে কবি লাস্টে 2 লাইন দ্বারা বোঝাচ্ছে and placed upon the mountain overhead and hid his face amid a cloud of star. অর্থাৎ যখন এই যে যারা তোমাকে মিথ্যে ভালোবাসতো বা যারা তোমার সৌন্দর্য দেখে ভালোবাসতো তারা এই যে মাউন্টেন ওভার অর্থাৎ পাহাড়ের উপরে তারাদের সাথে মিশে গেছে। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে তারা তোমাকে ছেড়ে চলে গেছে বাট আমি এখনো তোমাকে ভালোবাসি সেই আগের মতো, তুমি বৃদ্ধ হয়ে গেলে হবে কি। অর্থাৎ কবি এখানে তার বিলাভেটকে বোঝাচ্ছে, অর্থাৎ ওল্ড এজে যখন আছে তখন তাকে এই কবিতা পড়ার মাধ্যমে ইহুরদের চিঠিগুলো তাকে মনে করিয়ে দিচ্ছে। তো আমরা বুঝতে পারলাম এই কবিতার আলোচনা। তো এখান থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে? তো এখান থেকে প্রশ্ন হতে পারে রাইট দ্য সামারি অফ দ্য পোয়েম, আবার বলতে পারে যে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম, অথবা 2 লাইন তুলে দিল যে এই 2 লাইনের এক্সপ্লেনেশন করো। তো আমরা যখন সামারি লিখব, অর্থাৎ কিভাবে আমরা সামারি লিখব, তো আমাদের সামারিটা লিখতে হবে সবসময় ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ থেকে। অর্থাৎ এভাবে আমরা শুরু করব সামারিটা যে উই ক্যান নোটিস ফ্রম দ্য অ্যাপ অফ পোয়েম দ্যাট, এভাবে আমরা সামারিটা শুরু করব। তো এখন আমি সামারিটা সুন্দর করে বলতেছি, তো তোমরা ট্রান্সলেট করে নেবে। আচ্ছা, তো এই কবিতায় কবি তার বিলাভেটকে বলতেছে যে যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, যখন তোমার চুলগুলো ধূসর হয়ে যাবে, যখন তুমি পূর্ণ ঘুমে আচ্ছন্ন হয়ে যাবে, তখন তুমি আমার এই বইটা নিও এবং এই কবিতাটা পড়ো। যখন তুমি এই কবিতাটা পড়বে তখন এই কবিতা তোমাকে তোমার সেই যৌবনের স্মৃতিগুলো মনে করিয়ে দিবে। যৌবনে তুমি কতটা সুন্দর ছিলে, কতটা বিউটিফুল ছিলে, তোমার চোখগুলো কত সুন্দর ছিল, এটা বলতেছে। আবার কবি দ্বিতীয় স্ট্যান্জা, সেকেন্ড স্ট্যান্জা বলতেছে যে কত লোক তোমার জন্য পাগল ছিল, কত লোক তোমার সৌন্দর্যের জন্য পাগল ছিল। এদের মধ্যে কেউ তোমাকে সত্যি ভালোবাসতো, আবার কেউ তোমার শুধু চেহারার প্রতি অর্থাৎ তোমার সৌন্দর্যের প্রতি আকর্ষিত ছিল। আর এদের মধ্যে একজন ছিল যে সত্যি তোমাকে ভালোবাসতো আত্মা থেকে, অর্থাৎ মন থেকে। সে সবসময় তোমাকে ভালোবাসে, এমনকি তোমার সুখের দিনগুলোতে, এমনকি তোমার দুঃখের দিনগুলোতে। তো থার্ড স্ট্যান্ডা দ্বারা কবি বোঝাচ্ছে যে যখন তুমি একদম বৃদ্ধ হয়ে যাবে, যখন তুমি একটা ফায়ার প্লেসের পাশে বিছানা শুয়ে থাকবে, তখন তুমি তোমার নিজের উপরই বিরক্ত প্রকাশ করবে। অর্থাৎ বিরক্ত আসতে পারে যে এটা মনে হবে যে ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে। আর এটা লাস্টে কবি বোঝাচ্ছে যে যারা তোমাকে ফলস ভালোবাসতো, অর্থাৎ ফলস প্রেমিক বা ফলস লাভ ছিল যেগুলো, সেগুলো একদম পাহাড়ের ওপরে বা তারাদের দেশে হারিয়ে গেছে। তো কবি এটাই বোঝাচ্ছে। তো এটা এভাবে সামারি লিখে দিবে। সামারি খুব একটা বড় করার প্রয়োজন নেই, সামারি সবসময় লিখতে হয় 1/3 অফ দ্য টেক্সট, অর্থাৎ 1/3, 3 ভাগের 1 ভাগ লিখতে হয়। তো এরপরের প্রশ্ন এরকম আসতে পারে যে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম, আসলে এই কবিতাটা থিমটা কি? এই কবিতার থিমটা হলো লাভ। তো এই প্রশ্ন যখন অ্যান্সার করবে সুন্দর করে, তখন হচ্ছে যে প্রথমে থিমটা নিয়ে একটু আলোচনা করবে, তারপরে সুন্দর করে সামারিটা লিখে দিবে, তাহলে ফুল মার্ক পাবে। তারপরে এরকম যদি আছে যে এক্সপ্লেইন দ্য লাইন, অর্থাৎ এখান থেকে যে 2 লাইন এক্সপ্লেনেশন আসতে পারে সেটা হলো How many loved your moment of glad grace and loved your beauty with love false or true, অর্থাৎ এই 2 লাইনের এক্সপ্লেনেশন আসতে পারে। তাহলে এক্সপ্লেনেশন কিভাবে অ্যান্সার করবে? প্রথমেই সুন্দর করে এক্সপ্লেনেশন ব্যাখ্যা করে নেবে, তারপরে সামারিটা নিচে লিখে নেবে, তাহলেই হয়ে যাবে। তো এই 2 লাইন দ্বারা কি বোঝাচ্ছে যে যৌবনে বা তোমার সুখের দিনগুলোতে তোমাকে অনেকেই ভালোবাসতো, অনেকেই তোমাকে ভালোবাসতো, কিন্তু তারা তোমাকে ভালোবাসতো শুধু তোমার সৌন্দর্যের জন্যে, এবং তাদের অনেকের ভালোবাসা ছিল সত্য এবং অনেকের ভালোবাসা ছিল মিথ্যা। তো এটা বোঝাচ্ছে। তো এটা সুন্দর করে লিখে দেওয়ার পর তোমরা হচ্ছে যে এই সামারিটা নিচে সুন্দর করে লিখে দিবে, তাহলে হয়ে গেল। তো আশা করি তোমাদের কনসেপশনটা ক্লিয়ার হয়ে গেছে। ভালো থাকবে, আবারও কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। টিল দেন, আল্লাহ হাফেজ।